দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে একবার তাকান। আপনার কি মনে হয় এটি কেবল কয়েকটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ড আর কাঁটাতারের সীমারেখা? না, একটু গভীরভাবে লক্ষ্য করলেই আপনি দেখতে পাবেন এই বিশাল ভূখণ্ডের কোটি কোটি মানুষের ভাগ্য, তাদের বেঁচে থাকার সংগ্রাম, তাদের স্বপ্ন এবং ভবিষ্যৎ দশকের পর দশক ধরে নিয়ন্ত্রিত হচ্ছে মাত্র কয়েকটি পরিবারের হাতের ইশারায়। গণতন্ত্রের মুখোশের আড়ালে কিভাবে জন্ম নিল এই আধুনিক রাজবংশ? কিভাবে রাজতন্ত্রের পতন ঘটিয়ে আমরা সাধারণ মানুষেরাই আবার নতুন রাজাদের পরম মমতায় সিংহাসনে বসালাম? ইতিকথার আজকের পর্বে আমরা সেই রক্তাক্ত, রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য ক্ষমতার অন্ধকারের গল্প জানব, যা শুনলে আপনার চারপাশের চেনা রাজনীতিকে আর কখনোই আগের মতো মনে হবে না। শুরু করা যাক বাংলাদেশের গল্প দিয়ে। একটি সদ্য স্বাধীন দেশ, লক্ষ প্রাণের রক্তক্ষয়ী এক মহাকাব্যিক যুদ্ধের পর যার জন্ম। এই ভূখণ্ডের মানুষের আবেগ, নিখাত ভালোবাসা এবং অপরিসীম আত্মত্যাগের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সেই রাতে এক নিমেষে বদলে দেয় রাষ্ট্রের সব সমীকরণ। এক রাতের মধ্যে একটি পরিবারের প্রায় সবাইকেই বুলেট আর বারুদে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। সেই সুখের উপর ভর করেই দীর্ঘ সংগ্রামের পর শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়ায় আওয়ামী লীগ। শুরু হয় মুজিব পরিবারের নতুন এবং একচ্ছত্র রাজনৈতিক উত্তরাধিকার। রাজনীতি এখানে আর কেবল ক্ষমতার হিসেব নিকেশে থাকে না, তা পরিণত হয় অস্তিত্ব রক্ষার এক আবেগঘন লড়াইয়ে। অন্যদিকে ঠিক একই রকম এক রক্তাক্ত এবং অভাবনীয় পথ ধরে বাংলাদেশের রাজনীতিতে অবিশ্বাস্য উত্থান ঘটে জিয়া পরিবারের। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং পরবর্তীতে তার স্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষমতায় আরোহণ রাজনীতিতে তৈরি করে এক তীব্র মেরুকরণ। এই দুটি পরিবার কেবল দুটি রাজনৈতিক দল নয়, বরং বাংলাদেশের মানুষের হাসি, কান্না, ক্ষোভ, ঘৃণা এবং ভালোবাসার পরম প্রতীকে পরিণত হয়। গণতন্ত্রের পথে হাঁটতে গিয়ে সাধারণ মানুষ বারবার ঘুরে ফিরে এই দুই পরিবারের কাছেই নিজেদের ভাগ্য সঁপে দিয়েছে। কিন্তু কেন কেন আমরা এই বৃত্তের বাইরে গিয়ে নতুন কাউকে নিয়ে ভাবতে পারলাম না? এর উত্তর লুকিয়ে আছে আমাদের সেই প্রবল আবেগের মধ্যে, যে আবেগ যুক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী, যে আবেগ রক্তের দাগ মুছে ফেলতেও একবার ভাবে না। এবার চোখ রাখা যাক বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের দিকে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ বলা হয় ভারতকে, কিন্তু সেই গণতন্ত্রের সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত বিজ্ঞাপনটি হলো একটিমাত্র পরিবার, গান্ধী নেহরু পরিবার। জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি আধুনিক এবং ধর্মনিরপেক্ষ ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার মৃত্যুর পর ক্ষমতার উত্তরাধিকারের যে নীরব শীতল খেলা শুরু হয়, তাতেই জন্ম নেয় এক অঘোষিত সর্বগ্রাসী রাজতন্ত্রের। নেহরুর পর তার কন্যা ইন্দিরা গান্ধী যেভাবে ভারতের রাজনীতিতে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন, তা হার মানায় যে কোনো হলিউডের থ্রিলার সিনেমাকেও। কখনো তিনি হয়েছেন গরিবের ত্রাতা, কখনো আবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে, আবার কখনো বিরোধীদের কারাগারে নিক্ষেপ করে হয়ে উঠেছেন এক নির্মম লৌহ মানবী। তার দেহরক্ষীর হাতে তার মর্মান্তিক মৃত্যুর পর ক্ষমতার মঞ্চে আসেন তার পুত্র রাজীব গান্ধী, এবং তারও এক আত্মঘাতী হামলায় মর্মান্তিক মৃত্যুর পর হাল ধরেন সোনিয়া গান্ধী। সেই সোনিয়া গান্ধী থেকে শুরু করে হালের রাহুল গান্ধী পর্যন্ত ক্ষমতার এই যাত্রা যেন এক অন্তহীন রিলে রেস। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই একটি পরিবার ভারতের রাজনীতির একেবারে সমর্থক হয়ে উঠেছে। সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে তারা কোনো রাজনৈতিক নেতা নন, তারা যেন আক্ষরিক অর্থেই রাজপরিবারের সদস্য। প্রশ্ন জাগে, ১৪০ কোটির বেশি মানুষের দেশে কি মেধা বা যোগ্য নেতার এতই অভাব ছিল যে বারবার একই পরিবার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয়েছে? নাকি এই পরিবারটি ভারতের মানুষের মনস্তত্ত্বে এমনভাবে গেঁথে গেছে যে তাদের ছাড়া ভারতের রাজনীতিকে এক অসম্পূর্ণ ক্যানভাস বলে মনে হয়? ক্ষমতার এই আদিম মোহ এবং বংশ পরম্পরায় তা যে কোনো মূল্যে ধরে রাখার এই আপ্রাণ চেষ্টা আমাদের গণতন্ত্রের স্বরূপ নিয়ে অনেক কিছু ভাবতে বাধ্য করে। আর গল্পটা যদি পাকিস্তানের হয়, তবে তা যে কোনো ক্রাইম ফিকশনকেও হার মানাতে বাধ্য। সেখানে ক্ষমতার লড়াই কেবল ভোট কেন্দ্রের ব্যালট বাক্সে সীমাবদ্ধ থাকে না, সেখানে ক্ষমতার হিসেব নিকাশ হয় রাজপথের রক্তে, ফাঁসির দড়িতে এবং মিলিটারির বন্দুকের নলে। আর এই পুরো খেলাটির প্রধান নিয়ন্ত্রক হিসেবে সবসময় পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে ক্ষমতাধর সেনাবাহিনী। পাকিস্তানের রাজনীতি মানে যেন ভুট্টো এবং শরীফ পরিবারের এক অন্তহীন প্রাণঘাতী যুদ্ধ। জুলফিকার আলী ভুট্টো, যিনি একসময় পাকিস্তানের অবিসংবাদিত নেতা ছিলেন, তাকে সামরিক জান্তার নির্দেশে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়। এরপর তার কন্যা বেনাজির ভুট্টোর এক দীর্ঘ সংগ্রামের পর ক্ষমতা গ্রহণ, এবং অবশেষে প্রকাশ্য দিবালোকে তাকে নির্মমভাবে বোমা ও গুলিতে হত্যা। ভুট্টো পরিবারের ইতিহাস যেন এক বেদনাভিতর ট্র্যাজেডির মহাকাব্য, যেখানে রক্তের দাগ কখনোই শুকায় না।
অন্যদিকে রাজনীতিতে কোনো অতীত না থাকা সত্ত্বেও কেবল সেনাবাহিনীর আশীর্বাদ পুষ্ট হয়ে একজন সাধারণ ব্যবসায়ী থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া নওয়াজ শরীফ এবং তার পরিবারের গল্পটাও কম রোমাঞ্চকর নয়। বাবার ক্ষমতাচ্যুত হওয়া, দুর্নীতির দায়ে জেলে যাওয়া, দেশ থেকে নির্বাসিত হওয়া এবং জাদুকরীভাবে আবারও ফিরে এসে ক্ষমতার মসনদ দখল করা। শরীফ পরিবারের এই উত্থান পতন প্রমাণ করে ক্ষমতার নেশা মানুষের শিরায় শিরায় কতটা তীব্র হতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী যখন যাকে চেয়েছে তখন তাকে জনগণের ত্রাতা বানিয়ে ক্ষমতায় বসিয়েছে, আবার নিজেদের স্বার্থের প্রয়োজন ফুরিয়ে গেলে দুর্নীতির তকমা লাগিয়ে ছুড়ে ফেলেছে আস্থা করে। আর এই দুই রাজনৈতিক পরিবার বারবার সেই একই ফাঁদেই পা দিয়েছে, কখনো নিজেদের অর্থনৈতিক স্বার্থে, কখনো বা রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদে। জনগণের ভাগ্যের চেয়ে সেখানে সবসময় অনেক বেশি বড় হয়ে দেখা দিয়েছে এই দুই পরিবারের যে কোনো মূল্যে টিকে থাকার অদম্য লড়াই। তবে রাজবংশীয় রাজনীতির সবচেয়ে ভয়াবহ, করুণ এবং শিক্ষণীয় পরিণতিটি সম্ভবত আমরা খুব সম্প্রতি দেখেছি শ্রীলঙ্কায়। রাজাপাকসে পরিবার, মাহিন্দা রাজাপাকসে, গোটাবায়া রাজাপাকসে এবং তাদের ভাই ভাতিজারা মিলে আক্ষরিক অর্থে একটি আস্ত স্বাধীন রাষ্ট্রকে নিজেদের ব্যক্তিগত পারিবারিক সম্পত্তিতে পরিণত করে ফেলেছিল। তারা ছিলেন দীর্ঘ ২৬ বছরের রক্তকয়ী গৃহযুদ্ধজয়ী নায়ক। সংখ্যাগরিষ্ঠ সিংহলীদের চোখে তারা ছিলেন ঈশ্বর সমতুল্য ত্রাতা। সেই আকাশচুম্বী জনপ্রিয়তাকে পুজো করে তারা রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ চেয়ারে নিজেদের পরিবারের সদস্যদের বসিয়েছিলেন। দেশের অর্থনৈতিক চাবিকাঠি থেকে শুরু করে প্রতিরক্ষা, সবকিছুই ছিল কেবল একটি পরিবারের ডাইনিং টেবিলের আলোচনার বিষয়। কিন্তু ক্ষমতার অন্ধ অহংকার, নজিরবিহীন দুর্নীতি কিভাবে একটি সাজানো গোছানো সম্ভাবনাময় দেশকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে তার সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রমাণ এই রাজাপাকসে পরিবার। ভুল এবং হঠকারী অর্থনৈতিক নীতি, উন্নয়নের জাদুকরী মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং নিজেদের ধরাছোঁয়ার বাইরে ঈশ্বর ভাবার যে প্রবল প্রবণতা, তাতেই তাসের ঘরের মতো মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কার অর্থনীতি। যে সাধারণ জনগণ একদিন তাদের মাথায় তুলে নেচেছিল, সেই একই জনগণ যখন বিদ্যুৎহীন অন্ধকারে তীব্র ক্ষুধার জ্বালায় দিগ্বিদিক শূন্য হয়ে রাস্তায় নেমে আসে, তখন এই প্রতাপশালী অজেয় রাজবংশকে কিভাবে প্রাণ বয়ে রাতের অন্ধকারে নৌবাহিনীর জাহাজে করে দেশ ছেড়ে পালাতে হয় তা পুরো বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে। ক্ষমতার দম্ভ যে চিরস্থায়ী নয় এবং জনগণের ক্ষোভের আগুনে যে শত বছরের রাজবংশ পুড়ে ছাই হয়ে যেতে পারে, শ্রীলঙ্কার এই ঘটনা আমাদের ইতিহাসের সেই শিক্ষাই দেয়। দক্ষিণ এশিয়ার এই বিস্তৃত, বৈচিত্র্যময় কিন্তু অদ্ভুত রাজনৈতিক মানচিত্র আমাদের সবার সামনে এক বিশাল এবং জ্বলন্ত প্রশ্নচিহ্ন এঁকে দেয়। দশকের পর দশক ধরে চলে আসা এই রাজবংশীয় রাজনীতি আসলে আমাদের মানুষকে কি দিয়েছে? এটি কি সত্যি আমাদের দেশগুলোর কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সহায়ক হয়েছে, কিংবা দেশের কাঠামোতে কোনো দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা এনেছে, নাকি এটি একটি স্বাধীন, সুস্থ ও বিকশিত গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে? যোগ্যতা, মেধা এবং সততা নয়, কেবল একটি নির্দিষ্ট পরিবারের রক্তের পরিচয়ে রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণের এই বিপজ্জনক খেলা কি এভাবেই আজীবনই চলতে থাকবে? আমরা সাধারণ মানুষেরা কি কেবল এই পরিবারগুলোর ক্ষমতার দাবারগুটি হয়ে বেঁচে থাকবো? আপনাদের কি মনে হয়? আপনাদের চোখে এই বংশ পরম্পরা রাজনীতি কি একটি দেশের জন্য আশীর্বাদ নাকি এক নীরব অভিশাপ? আপনাদের অত্যন্ত মূল্যবান এবং যৌক্তিক মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের এই স্বাধীন ভাবনাই নির্ধারণ করবে আমাদের এই দক্ষিণ এশিয়ার আগামী দিনের ভবিষ্যৎ।